তাহলে আজকে আমরা পড়বো রুলস রিগার্ডিং কনজাংশন। ওকে, আচ্ছা, নাম্বার 1, কম্প্যারিজনের ক্ষেত্রে কম্প্যারিজন ইকুয়ালস টু অ্যাজ ডট ডট অ্যাজ, আমরা এটাকে ব্যবহার করি, অথবা সো ডট ডট অ্যাজ এটাকে ব্যবহার করি। কিন্তু মাথায় রাখতে হবে অ্যাজ ডট ডট অ্যাজ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্সে, মানে হ্যাঁ বাচক কম্প্যারিজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হয়েছে অ্যাফার্মেশন। আর সো ডট ডট অ্যাজ এটা ইউজ হয় নেগেশনের ক্ষেত্রে, মানে না বাচক। অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ কে আমরা হ্যাঁ বাচক তুলনার ক্ষেত্রে ব্যবহার করব, আর সো ডট ডট অ্যাজ কে আমরা না বাচক তুলনার ক্ষেত্রে ব্যবহার করব। বুঝতে না পারলে বলবে, কেমন? এবার আমি এক্সাম্পলে, ধরো আমি বললাম সি ইজ সো টল অ্যাজ, এই বাক্যটা আমি কি কি ভুল লিখলাম? মানে as tall হওয়া উচিত না স্যার, হুম as tall as he। হুম সি ইজ অ্যাজ টল অ্যাজ হি, কারণ বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ কম্প্যারিজন। তাহলে অ্যাফার্মেটিভ কম্প্যারিজন বোঝালে আমাদেরকে অ্যাজ কে ইউজ করতে হবে। বোঝাতে পারলাম না? আবার ধরো সাপোজ বলা হলো ইউ আর নট অ্যাজ ব্রেভ অ্যাজ রাম, তখন আমায় কি করা উচিত? বলো বলো। So রাম। হুম, সো ব্রেভ। এবার এবার তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই জায়গায় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ এটাকে বোথ অ্যাফার্মেশন অর নেগেশন দুটোর ক্ষেত্রেই কিন্তু ইউজ করা যায়, বাট সো ডট ডট অ্যাজ এ সর্বদাই কিন্তু নেগেটিভ এতে ব্যবহার হয়। তাই এখানটা আমরা ইউ আর নট অ্যাজ ব্রেভ অ্যাজ রাম করতেই পারি, এই বাক্যটাও কারেক্ট। কি বললাম বোঝা গেছে? তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ হ্যাঁ বাচক এবং না বাচক দুটো ক্ষেত্রেই কিন্তু ইউজ হতে পারে, দুটো কম্পারিজনে ইউজ হতে পারে, বাট সো ডট ডট অ্যাজ এ অনলি নেগেশন। বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হুম, ভালো করে শিখবে কিন্তু, হ্যাঁ। আজকের এই ক্লাসটা মানে কি বলবো, এরর কারেকশনের জন্য মারাত্মক ক্লাস। নাম্বার 2, বোথ ইজ অলওয়েজ ফলোড বাই অ্যান্ড, মানে বোথ এ সর্বদা বোথ এর সঙ্গে অ্যান্ড ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায় না। বলাতে পারলাম না? ধরো বলা হলো রানী ইজ বোথ প্রেটি অ্যান্ড, সরি এখানটা অ্যান্ড দেবে না, তখন রানী ইজ বোথ প্রেটি অ্যাজ ওয়েল অ্যাজ স্মার্ট। তা তখন আমি কি করতে হবে, যে বোথ যেহেতু বাক্যে আমি ইউজ করে ফেলেছি, তাই কখনোই এই সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ বা আদারওয়াইজ কাউকে আমি ইউজ করতে পারবো না। বোথ আছে মানে এর জায়গায় আমাকে অ্যান্ড কে ইউজ করতে হবে। বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? আচ্ছা, এবার হ্যাঁ স্যার। নাম্বার 3,
lest is, always followed by should। কোনো বাক্যে যদি লেস্ট থাকে তাহলে এর সঙ্গে সর্বদা শুড ব্যবহৃত হয়। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। ধরো বলা ক্লিয়ার স্যার। হলো ডান্স কেয়ারফুলি lest you may fall। ডান্স কেয়ারফুলি lest you may fall। তাহলে এই দেখো এখানে লেস্ট আছে, মানে যত্ন সহকারে ডান্স করো এই আশঙ্কায় যে তুমি পড়ে যেতে পারো। তাহলে পড়ে যেতে পারো মানে আমরা মেয়ে বলতেই পারি, কিন্তু মাথায় রাখতে হবে লেস্ট এর সঙ্গে কোডলেটিভ হিসেবে কে বসে না শুড। তাহলে এখানে আমি মেয়ে করতে পারবো না, কি করতে হবে? শুড। ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢোকেনি? বোঝা গেছে না বোঝায়নি? হ্যাঁ হ্যাঁ না স্যার। উত্তর নেই। আচ্ছা এবার, হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো লেস্ট নিজেই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। কি বললাম? লেস্ট নিজেই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এর সঙ্গে কখনো নো, নট বা নেভারকে ইউজ করা যায় না। তাহলে নো অবলিক নট অবলিক নেভার ক্যানট বি ইউজড উইথ লেস্ট। মানে লেস্টের সঙ্গে তুমি কখনো নো বা নট বা নেভার এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারবে না। ক্লিয়ার? কিরকম? ধরো বললো ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ক্যান নট ফেইল। বলছে কঠিন পরিশ্রম করো এই আশঙ্কায় যে তুমি যাতে ফেল না করো। তাহলে এখানে আমি কি ভুল লিখলাম বলতো? না, এখানে আমি দু রকমের ভুল লিখছি, ভালো করে খেয়াল করবে। একটা হচ্ছে লেস্ট আছে মানে এর সঙ্গে সর্বদা কে থাকবে? শুড থাকবে। আর লেস্ট যেহেতু নেগেটিভ ওয়ার্ড তাই এর সঙ্গে আর নট কে ইউজ করা যাবে না। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। এটা বহুবার এসএসসির যে পরীক্ষাগুলো আছে এমটিএস, সিএইচএসএল, সিজিএল বহুবার দেওয়া হয়েছে। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? ভালো করে বুঝবে, না বুঝতে পারলে আমাকে হ্যাঁ বলবে। স্যার। আমি বারবার বলছি কারণ এগুলো দেখে মনে হতে পারে স্যার এ তো সহজ ব্যাপার, কিন্তু না, পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু এরর কারেকশনের ক্ষেত্রে এগুলো মারাত্মক মানে ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তোমাদের কাছে। লেখা হয়েছে মুছবো? হ্যাঁ স্যার। নেক্সট কত নম্বর হবে? 5 নাম্বার। নাম্বার 5। দো অবলিক although is always followed by comma or yet।
মাথা রাখবে, দো বা অলদো যদি বাক্যে আমাকে লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে? হয় আমি কমা দিয়ে লিখতে পারি, আদারওয়াইজ ইয়েট। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? ধরো আমি বললাম although he is weak, he tries to do the work। মানে যদিও সে হয় অসুস্থ, সে কি করছে, কাজটা করার চেষ্টা করছে। তাহলে এই বাক্যটা আমি কি ভুল লিখলাম? টুম্পা, তন্ময়, জয়, বলো তোমরা। স্যার কমা নেই although টা স্যার, তো কমা ফলো করছে আর ইয়ে দেখো এটা আমরা কি করতে পারি না, অলদো হি ইজ উইক, এখানে একটা কমা দিতে পারি, কমা দিলে বাক্যটা কারেক্ট হতে পারে। অথবা আমাদেরকে বাক্যটা এইভাবে লিখতে হবে, অলদো হি ইজ উইক yet he tries to do the work। বোঝাতে পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারোর কোনো জায়গায় সমস্যা থাকলে বলো, বারবার বলছি। দুটোর মধ্যে কি একটাই থাকবে না দুটোই থাকবে? না, যে দুটোর কোনো মধ্যে যে একটা, কোনো হয় একটা, কমা, যে কোনো ভালো একটা, করে বুঝবে, আর না হলে হয় ইয়েট। কমা নয় ইয়েট। কেমন, আচ্ছা আচ্ছা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হয়েছে বাবা? এবার তোমাদেরকে যেটা আসল জিনিস দেখাবো, সেটা তোমরা হয়তো ছোটবেলা থেকে মিস করে গেছো। এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। হুম। এবার দেখো, দো আর অলদোর মধ্যে কি পার্থক্য আছে কেউ বলতে পারবে? দো আর অলদোর মধ্যে কি পার্থক্য আছে কেউ বলতে পারবে? না স্যার। পারবে না, তাই তো? না কোনোদিন কোনো জায়গা থেকে শুনুনি, মানে সব জায়গায় মনে হয়েছে যে সব স্যার জায়গায় বল 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 স্যার শুনি। অলদো, হ্যাঁ দো আর অলদো, যে দো বলতে যদি আর অলদো বলতে যদি বা, মানে এখানে একটা পসিবিলিটি যদি বা, একটা কনফিউজিং ফর্ম, না যে না যদি না বা না না না, এটা বাংলা বলে। অর্থ দুটোই এক। আরে ও কি বললাম? নাম্বার 6 লিখে রাখো, অলদো। অলদো সমান সমান সেম সাবজেক্ট, ডিফারেন্ট পয়েন্ট। মানে কি, কর্তা একই, কর্তা একই, বিষয় আলাদা বা সাবজেক্ট ম্যাটার আলাদা। আর দো হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট, সেম পয়েন্ট। মানে ভিন্ন কর্তা হয়েছে, বিষয় একই। কিছু বুঝতে পারলে কি পারলে না একটু আমাকে জানাও।
ক্লিয়ার হলো কি হলো না আমাকে জানা, আমি যে জিনিসটা বলতে চাইছি। আমি যে জিনিসটা বলতে হ্যাঁ চাইছি যে স্যার। অলদো কখন ইউজ করব আর দো কখন ইউজ করব, খুব খুব সূক্ষ্ম একটা জিনিস, খুব স্লাইটেস্ট ডিফারেন্স আছে দো আর অলদোর মধ্যে। তাহলে দো অলদোর ক্ষেত্রে আমরা কি পেলাম, না যে সাবজেক্ট থাকবে যখন সেটা দুটোই একই থাকে তখন তার ক্ষেত্রে আমাকে মানে অলদো ইউজ করতে হয়। আর যখন আমরা দেখব যে সাবজেক্ট বা কর্তা দুটো আলাদা কিন্তু পয়েন্ট একই তখন হচ্ছে দো। ইজ ইট ক্লিয়ার? কিন্তু আমরা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা উল্টোটা করি, তাই না? যেমন আমরা যদি বলি, ধর আমি বললাম ড্যাশ দ্য ম্যান ইজ ইল, কমা হি লিফটস দ্য লোড। আবার বললাম ড্যাশ রাম ক্যান সুইম, কমা স্যাম ক্যানট। বলতো এখানে আমরা কোথায় দোকে ইউজ করব, কোথায় অলদোকে ইউজ করব? দেখি কে বলতে পারে। স্যার দুইটাই প্রথমেরটাতে আমরা আমরা দো আমরা অলদোকে ইউজ করবো এন্ড সেকেন্ডেরটাতে দো। বাহ, ভেরি গুড। কে বললো এটা? টুম্পা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, দেখ প্রথমে কি বলেছি, দ্য ম্যান ইজ ইল, লোকটা হচ্ছে অসুস্থ। হি লিফটস দ্য লোড, সে লোডটা তুলেছে। তার মানে কি এখানে লোকটা একই, সে হি মানে কি দ্য ম্যানটাকে বোঝায়, তার মানে সাবজেক্টটা সেম, পয়েন্টটা ডিফারেন্ট, একটা হচ্ছে ইলনেস আর একটা হচ্ছে লিফটিং লোড। তাহলে এই জন্য এখানে আমাকে করতে হয় অ্যাকচুয়ালি অলদো। বাতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। তারপরটা হ্যাঁ দেখো, স্যার। ড্যাশ রাম ক্যান সুইম, যদি রাম, যদিও বা রাম সাঁতার কাটতে পারে, স্যাম ক্যানট, স্যাম পারে না। তার মানে কি এখানে পয়েন্ট একই, সাঁতার কাটা, কিন্তু সাবজেক্ট দুটো আলাদা। ওই জন্য এই ক্ষেত্রে করতে হয় অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে দো। বুঝাতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ হয়েছে। প্রত্যেকে হ্যাঁ বলবে স্যার হয়েছে। হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। এটা লেখা হয়েছে, মুছবো? হ্যাঁ স্যার। পরীক্ষার খাতায় এগুলো মারাত্মক দেয়, মারাত্মক দেয়। আচ্ছা কত নম্বর হয় বাবা? 7 নম্বর। 7 নাম্বার। নাম্বার 7। এবার আমরা যাব আনলেস আনটিল, সরি আনটিলের ক্ষেত্রে একটা এল হয়। মাথায় রাখবে বোথ আর নেগেটিভ ওয়ার্ড, বোথ আর নেগেটিভ ওয়ার্ডস। ক্লিয়ার? কিন্তু আনলেস হচ্ছে কন্ডিশন উইথ টাইম, সরি আনলেস হচ্ছে কন্ডিশন উইদাউট টাইম, অ্যান্ড আনটিল হচ্ছে কন্ডিশন উইথ টাইম। এগুলো যেন ভুলিস না। তাহলে কি হলো না, আনলেস মানে কন্ডিশন উইদাউট টাইম, মানে সময়হীন শর্ত। আর আনটিল মানে হচ্ছে কন্ডিশন উইথ টাইম, মানে সময় সূচক শর্ত। তার মানে বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে ভালো করে মাথায় রাখতে হবে। এটা মানে হচ্ছে যদি না, আর এটার অর্থ হচ্ছে যতক্ষণ না। তার মানে কি যতক্ষণ মানে কি, ক্ষণ মানে টাইম এসে গেল, আর যদি না মানে কি অ্যাকশন বোঝানো। ইজ ইট ক্লিয়ার অর নট?
হ্যাঁ বোঝা স্যার। গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার দেখো হ্যাঁ খুব কেয়ারফুলি এগুলো বুঝতে হয়। এবার এখানে আমি নোট লিখব, নোট লিখব নট or no or never cannot be used, cannot be used, হ্যাঁ বল কেন after them দিয়ে বল্টু বল্টু ফাটছে সেটি তো পুরো ঘরটা আগুনে পুড়ে গেল, সর্বনাশ, নেভাতে পারিনি। অনটা হুম হুম হ্যাঁ, ওরাই করে তো। হুম, কাছে যেতে পারবে না তো বল্টু, আগুন লেগে যাওয়ার পর যদি বল্টু অ্যাসবেস্টাস যদি বল্টু মানে বাস্ট হতে শুরু করে, কাছে কেউ যেতে পারবে না তো, মারা পড়ে যাবে। হুম 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 হুম। ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাসটা করে নিতে পারবো। তাহলে আমরা কি দেখলাম? নট, নো অর নেভার মানে কোনো নেগেটিভ ওয়ার্ড এরপরে আর কখনো ইউজ করা যাবে না। আমার কথা শোনা যাচ্ছে না যায়নি? যাচ্ছে স্যার। আচ্ছা ওকে, এবার দেখ আমি এক্সাম্পল দেবো। ওই যে ধর বলা হলো the man requested his friend to wait dash he returned। আবার বলা হলো dash the workers toil hard, comma the project আচ্ছা এটা একটু ঘুরিয়ে লেখাবো। Do not count the chickens dash they are hatched, বলতো। আর একটা দিলাম, আর একটা দিলাম the man cannot prosper until he does not work hard। আমি তিনটে দিলাম, বল প্রথম দুটো সেন্টেন্সের ফিলিং ব্ল্যাঙ্কস আমরা কাকে কাকে ইউজ করব, তারপরে লাস্ট দিয়েছি এরর কারেকশন। ওই বাক্যটাতে আমি কি কি ভুল লিখেছি
খাতায় লিখছো সবাই, খাতায় লিখছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। তাহলে এবার আমি যে তোমাদেরকে এই রুলসটা শেখালাম, মানে এখানে দুটো রুলস আছে কিন্তু। একটা হচ্ছে ইউজ অফ আনলেস এন্ড আনটিল, আর একটা হচ্ছে যে অ্যাজ আনলেস এন্ড আনটিল আর নেগেটিভ, সো নো নেগেটিভ ওয়ার্ড ইজ ইউজড আফটার দেম। এবার তোমরা আমার এই তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার দেবে। স্যার প্রথমেরটা তো আনটিল হবে। আচ্ছা, সেকেন্ডেরটাও আনটিল হবে। হ্যাঁ বলো, আনসার গুলো বলো। স্যার দুটোই আনটিল হবে তো? ঠিক করে দেখ, ভালো করে দেখ। টুম্পা বলছিস তো? হ্যাঁ। ভালো করে বোঝ। ওরে পাগল, ভালো করে খোল, ভালো করে বোঝ। দ্য ম্যান রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড, লোকটা অনুরোধ করেছিল তার বন্ধুকে টু ওয়েট, অপেক্ষা করতে, সে ফিরে আসা পর্যন্ত। মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে বল? টাইম বোঝাচ্ছে। টাইম বোঝাচ্ছে। তাহলে এটা হবে আনটিল। ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢুকেনি? হ্যাঁ। প্রত্যেকে আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার তো? এবার দেখ হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। এবার পরেরটার দিকে তাকা। পরেরটা কি আছে না, পরেরটা আছে ডু নট কাউন্ট দ্য চিকেনস। চিকেনস গুলোকে গোনা হবে না, চিকেনস গুলোকে গোনা হবে না বা গুনো না বা কাউন্ট করো না। দে আর হ্যাচড, যদি না তারা ডিম পারে। বলতে পারলাম না। ডিম পারলে গোনা হবে, ডিম না পারলে গোনা হবে। তাহলে এটা যদি না বোঝাচ্ছে, যতক্ষণ না। এখানে কোনো টাইমের ব্যাপার নেই, এই জন্য এই জায়গাটায় আসবে আনলেস। বলতে পারলাম না। হ্যাঁ স্যার যদি না, তাহলে তো একটা টাইমই বোঝাচ্ছে না? দূর পাগল, ভালো করে বোঝ। টাইম বোঝাতে গেলে কি দরকার? টাইম ডিনোটিং কোন একটা ওয়ার্ডের দরকার তো। হ্যাঁ। এখানে যেমন ওয়েট আছে, ভালো করে ভাবটার দিকে খেয়াল কর। এখানে ওয়েটটা আছে না, ওয়েট মানে কি? অপেক্ষা করা। অপেক্ষা করা মানে কি? সময়ের সঙ্গে সঙ্গে তো অপেক্ষা করা। বলতে পারলাম না। হ্যাঁ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সঙ্গে সঙ্গে পরেরটা দেখো, ডু নট কাউন্ট চিকেনস, মুরগিগুলোকে গোনা হবে না যদি না তারা ডিম পারে। যতক্ষণ না তারা ডিম পারে নয়, যতক্ষণ না তারা ডিম পারবে তারা বসে থাকবে। বলতে পারলাম কি পারলাম না? হুম। ক্লিয়ার? এর পরেরটা দেখ, দ্য ম্যান ক্যানট প্রসপার, লোকটা উন্নতি করতে পারবে না আনটিল হি ডাজ নট ওয়ার্ক হার্ড, মানে যদি না সে কঠিন পরিশ্রম করে, যতক্ষণ না সে কঠিন পরিশ্রম করে নয়। তাহলে যদি না সে কঠিন পরিশ্রম করে, তাহলে এখানে আমি আনটিলটাই ভুল লিখেছি, এই জায়গাটায় হবে আনলেস। এবার আনটিল বা আনলেস যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তারপরে আমি ডাজ নট ইউজ করতে পারবো না। তাহলে আনলেস হি ওয়ার্কস হার্ড, যদি না সে কঠিন পরিশ্রম করে তাহলে সে উন্নতি করতে পারবে না। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। সঞ্জিতা, জয়, টুম্পা, তন্ময়, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার স্যার স্যার, তো? বুঝতে পেরেছি স্যার। এই জায়গাগুলো খুব সাবধান, খুব সাবধান, বারবার বলছি কিন্তু। লেখা হয়েছে মুছবো? হ্যাঁ স্যার।
নাম্বার কত হবে? 8. 8। লেখো কারেক্ট পেয়ার or correct pair of correlatives must be used. মানে আমাদের যে কোরিলেটিভস গুলো আছে এদের যেগুলো কারেক্ট পেয়ার সেগুলোকে ইউজ করতে হবে। বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এবার দেখ কারেক্ট পেয়ার কে কে আছে না, আইদার যদি থাকে তাহলে এর সঙ্গে বসে অর। ক্লিয়ার? নাইদার যদি থাকে এগুলো তোরা জানিস, নর কিন্তু যেগুলো জানিস না হার্ডলির সঙ্গে কি বসে বলতো, বলতে পারবি কেউ? হার্ডলির পেয়ার কে? বলে হার্ডলির পেয়ার হচ্ছে হোয়েন অথবা বিফোর। আচ্ছা স্কেয়ারসলি? বলতে পারবি? স্কেয়ারলির সঙ্গে হোয়েন থাকতে পারে, বিফোর থাকতে পারে, আবার দেনও থাকতে পারে। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকেছে না হ্যাঁ ঢোকেনি? যেমন নো শুনার এর সঙ্গে বসে দেন, কখনোই হোয়েন বসবে না। যেমন নট অনলি এর সঙ্গে বসে কে, বাট অলসো। যেমন আমরা পড়েছিলাম বোথ অলওয়েজ ফলোড বাই অ্যান্ড। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকেছে না ঢোকেনি? হুম আচ্ছা এবার দেখো বলা হলো দ্য ম্যান not only forgot his bag and lost his purse। তাহলে এই জায়গাটা আমি কি ভুল লিখলাম? ওই যে এন্ডের জায়গায় বাট হবে, এই জায়গাটায় বাট হবে না, এটাই বাট তো ভুল। অলসো এই জায়গায় হবে বাট স্যার। অলসো। ইজ ইট অলসো ক্লিয়ার অর নট? মাথায় ঢুকলো না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তার মানে কোনো বাক্যে আমার নট অনলি থাকা মানে এর পেয়ার হিসাবে থাকবে বাট অলসো। ইজ ইট ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার আচ্ছা ভেরি গুড। এরপরে যেটা আসবো, যেটা আমাদের মানে কম্পোজিশনের ক্ষেত্রেও মানে মেন্সের ক্ষেত্রেও যখন আমরা বাক্য তৈরি করতে যাই বিরাট ভুল করি, সেটা আমি যাচ্ছি। এটা লেখা হয়েছে মুছবো, লেখা হয়েছে মুছবো। হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 9
মাথায় রাখতে হবে ডাউট অর ডাউটফুল এটার সঙ্গে মানে ইজ ফলোড বাই দ্যাট, মানে কি ডাউট অথবা ডাউটফুল সর্বদা এর সঙ্গে কে পেয়ার থাকে? দ্যাট থাকে। কোথায় থাকে? না ইন নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স। মাথা রাখবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাউট বা ডাউটফুলের সঙ্গে থাকে দ্যাট। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। এবার রুলস নাম্বার 10, আমি এক্সাম্পলে পড়ে যাচ্ছি, দুটোরই এক্সাম্পল দেখাবো। ডাউট or doubtful is followed by if or whether in affirmative sentence। তাহলে পার্থক্যটা বোঝা গেল না বোঝা যায়নি? পার্থক্যটা বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। মাথা রাখবে যখন প্রশ্নবোধক বা না বাচক বাক্য বোঝাবে তখন ডাউট বা ডাউটফুলের সঙ্গে দ্যাট ব্যবহৃত হবে, কিন্তু যখন হ্যাবাচক বাক্য বোঝাবে তখন ডাউটফুলের সঙ্গে ইফ অথবা ওয়েদার ব্যবহৃত হবে। ইজ ইট ক্লিয়ার? এটা কি জানতে তোমরা? এটা কি জানতে? না স্যার। এবার দেখো আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম I am doubtful dash he comes today। আর একটা বললাম the man doubts dash he pay his he এটাকে একটু চেঞ্জ করলাম, the man is not doubtful dash he pays his debit। বলতো কোন ক্ষেত্রে আমরা কোনটাকে ইউজ করব? যেটাতে দ্যাট বুঝবে স্যার। বলো ভাই। ডাউটফুল, দ্য ম্যান ইজ নট ডাউটফুল হুম দ্যাট হি পেজ হিজ ডেবিট। হ্যাঁ, কেন কেন আমরা দ্যাট ইউজ করলাম? কেন দ্যাট ইউজ করলাম? ইন্টারোগেটিভ আছে বা কারণ নেগেটিভ এই আছে স্যার। জায়গাটা ইজ নট আছে মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ হ্যাঁ থাকা মানে ডাউট বা ডাউটফুলের সঙ্গে নেগেটিভ থাকা মানে দ্যাট বুঝলো। আর যদি দুটোই অ্যাফার্মেটিভ হয়, আই অ্যাম ডাউটফুল হি কামস টুডে, দুটোই অ্যাফার্মেটিভ, তখন আমায় কি করতে হবে? ইফ হি কামস টুডে অর ওয়েদার হি কামস টুডে। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না ভাই? হয়েছে হ্যাঁ হয়েছে। স্যার। প্রত্যেকের খুব সাবধান, কিন্তু খুব হ্যাঁ সাবধান। স্যার। এগুলো দেখো খুব স্লাইটেস্ট জিনিস, খুব স্লাইটেস্ট।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। লেখা হয়েছে মুছবো? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার এই যে এখানে লিখিয়েছেন না ডাউট অবলিক ডাউটফুল ইজ ফলোড বাই ইফ অর ওয়েদার ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হুম। স্যার এই আপনার প্রশ্নবোধক বাক্যে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড যখন না থাকে তখনও তো ইফ আর ওয়েদার ব্যবহার করা যায় না স্যার? হ্যাঁ একদম একদম একদম। ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে ওকে। লেখা হয়েছে মুছবো? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 11। 11ই তো হবে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা মাথায় রাখবে। ফ্রম is followed by to. Number 12. Between is followed by and. এটা যেন মাথায় থাকে। মানে যদি কোনো বাক্যে ফ্রম থাকে তাহলে ফ্রমের সঙ্গে কে আসতে পারে? টু। যদি যদি বিটুইন থাকে তাহলে কে আসবে? না এন্ড আসবে। কিরকম কেস? না বলা হলো he has been reading the book. He has been reading the book from morning and evening. তাহলে এই বাক্যটায় কি ভুল লিখলাম? হ্যাঁ বলো। ওই তো মর্নিং অ্যান্ড ইভিনিং এর জায়গায় টু ইভিনিং হবে স্যার। হ্যাঁ ফ্রম মর্নিং টু ইভিনিং। কারণ এই যে জায়গায় ফ্রম আছে মানে এই দুটোর মাঝখানে কিন্তু থাকবে অ্যান্ড, থাকতে পারবে না, থাকবে কে? টু। আবার ধরো বলা হলো ইউ হ্যাভ টু চুজ বিটুইন ফ্রুট টু জুস। তোমাকে পছন্দ করতে হবে ফল না রস, কোনটা? তাহলে বিটুইন যেহেতু আছে, ফ্রুট টু জুস না, ফ্রুট অ্যান্ড জুস। বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাথায় ঢুকেছে প্রত্যেকের? হ্যাঁ। হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। আচ্ছা নেক্সট লেখা হয়েছে মুছবো? লেখা হয়েছে মুছবো? আচ্ছা জাস্ট এ মিনিট, আমি একটু 1 মিনিট টাইম নিলাম।
আচ্ছা আচ্ছা, সবাই লেখা হয়েছে, মুছবো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। নেক্সট কত নম্বর হবে? কত নম্বর হবে বাবা 13। বলো, বলো। 13। 13। আচ্ছা, চার্চেস। নাম্বার 13। টু। আচ্ছা, এইভাবে লিখবো না, একটু ঘুরিয়ে লিখবো। আইদার অর নাইদার ইকুয়ালস টু টু, মানে দুজন বা দুই বোঝালে আইদার অথবা নাইদার ইউজ করা হয়। নাম্বার 14, নান অফ ইকুয়ালস টু মোর দ্যান টু। কিরকম কেস? পরীক্ষার খাতায় কিরকম দিতে পারে? নাইদার অফ দ্য বয়েজ হ্যাভ কাম টুডে, এটা দিল। আর একটা দিতে পারে, নান অফ দ্য টু গার্ডস নান অফ দ্য টু গার্ডস, সরি এটা হ্যাভ হবে না, এটা করতে হবে হ্যাজ। নান অফ দ্য টু গার্ডস ইনভলভড, এটা করো হ্যাড বিন ইনভলভড ইন দ্য ম্যাটার। বলো তো কি কি ভুল লিখলাম দুটো বাক্যের মধ্যে? স্যার প্রথমে একটা নাইদারটা হবে না, ওটা নান অফ দ্য বয়েজ হবে। কেন নান আর করবো বলো? সেকেন্ডে বিকজ হচ্ছে বয়েজ বলা আছে, সংখ্যা বলেনি, তো বেশি দুইয়ের বেশি হতে পারে। বাহ, ভেরি গুড। আচ্ছা, আর অ্যান্ড দ্বিতীয়টা সেকেন্ড টু বলে দিয়েছে, নান অফ টি আর নাইদার হবে। নাইদার। বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার। মুছবো?
মুছবো এটা? হ্যাঁ স্যার। নেক্সট কত নম্বর হবে? 15। 15. Rather or other is always followed by than. মাথায় রাখতে হবে rather অথবা other, এটা সর্বদা এদের পরে কে থাকে না than থাকে। যেমন the man is no other but my brother। তাহলে এখানে আমি কি ভুল লিখলাম? বাট। বাট। এখানে কি হওয়া উচিত ছিল? দেন। দেন। ইজ ইট ক্লিয়ার অর নট? মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। ক্লিয়ার হ্যাঁ স্যার। প্রত্যেকের? হ্যাঁ স্যার। ঠিক তো? হ্যাঁ স্যার। প্রত্যেকের কারো কোনো জায়গায় কোনো সমস্যা? কারো জায়গায় কোনো সমস্যা? তাড়াতাড়ি বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। স্যার হ্যাঁ বলো। বলছি এটা শুধু নো আদার থাকলেই হবে না শুধু আদার থাকলেও হবে? যে কোনো আধার থাকলেই হবে। তাতে নো আধার থাকতে পারে, শুধু আচ্ছা আধার থাকতে পারে। আচ্ছা। হ্যাঁ বাচক না বাচক দুটোই তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। মাথায় ঢুকেছে প্রত্যেকের? এই গেল তোমাদের টোটাল কনজাংশনের রুলস। এবার যদি তোমাদেরকে আমি করতে দিই, করতে পারবে? হ্যাঁ স্যার। ঠিক তো? হ্যাঁ। গুড। আমি তাহলে করতে দিচ্ছি, দাঁড়াও একটু, জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট, আমাকে একটু রেডি করতে দাও।
জাস্ট এ মিনিট। প্রথমে দেবো ফিলিং ব্ল্যাঙ্কস। আচ্ছা দেখো, তোমাদের গ্রুপে দিয়েছি, 9টা পাবে। দেয়া আছে কনজাংশন ক্লাস 1, পেয়েছো কিনা দেখো। পেয়েছো সবাই? হ্যাঁ, পেয়েছি স্যার। হুম, করতে থাকো। আমি এবার বিভিন্ন পরীক্ষায় কনজাংশন থেকে যে কোয়েশ্চেন গুলো এসেছে আমি সেগুলো দেবো, কেমন? এগুলো যেগুলো হ্যাঁ দিলাম স্যার। এগুলো কিন্তু কোয়েশ্চেন, মানে এগুলো সালের পরীক্ষায় এসেছে। আজকে টোটাল বিষয়টা ক্লিয়ার করে তারপর ছাড়বো যে পরীক্ষার খাতায় কি আসে। কেন, চ্যাপ্টারটা ছোট হতে পারে, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, 17 পর্যন্ত ফিলিং ব্ল্যাঙ্কস দিলাম। এগুলো যদি কাজে লাগাতে পারো ঠিকঠাক, পরিষ্কার বুঝে যাবে যে কোন পরীক্ষায় কি কি এসেছে। করছো সবাই? হ্যাঁ কি না, উত্তর নেই কারোর? হ্যাঁ, করছি হ্যাঁ স্যার। স্যার করছি। হুম, আমি তোমাদেরকে বলে দেবো কোন কোয়েশ্চেনটা কোন পরীক্ষায় এসছে।
তখন খাতায় একটু নোট করে দেবে, কেমন? যখন ডিসকাশনে যাব। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, এরর কারেকশন পাঠাচ্ছি, মানে কোন পার্টটাতে ভুল আছে। তোমার দেখো টোটাল 20টা কোয়েশ্চেন পাঠিয়েছি, 17টা ফিলিং ব্ল্যাঙ্কস, 18, 19, 20 হচ্ছে, 18টা হচ্ছে ইমপ্রুভমেন্ট, 19 আর 20, 19 হচ্ছে এরর কারেকশন, আর 20 হচ্ছে আবার ইমপ্রুভমেন্ট। এগুলো কিন্তু টোটালি এসেছে কোথা থেকে? না, বিভিন্ন পরীক্ষায় কনজাংশন চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলি কিন্তু আমি তোমাদেরকে পাঠালাম। আশা রাখছি ঝটপট আনসার করবে। কারো কিছু সমস্যা হলে আমি জিজ্ঞাসা করবো। আমি মাইকটা আপাতত অফ রাখছি, কিন্তু আমি বসেই আছি।